আর মাত্র ১ ঘন্টা পরেই পুরো বাংলাদেশ প্রবেশ করবে নতুন এক বিজয় উদযাপনে। ৫৪তম বিজয়ের এই প্রথম প্রহরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। সঙ্গত কারণে আজকে আমরা আলোচনা করব বিজয় দিবস এবং এই বিজয় দিবসের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশে এই বিজয় উদযাপন নিয়ে জাতি কি ভাবছে এবং সাধারণ মানুষের ভাবনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বিজয়ের প্রথম প্রহরে। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি CPBর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন বিশিষ্ট সাংবাদিক TVN 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যেতে চাই। বিজয় আসলে আমাদের জন্য মানে খুবই আনন্দের একটা বিষয়, যেহেতু আমরা নতুন বাংলাদেশ পেয়েছি 1971 সালের এই দিনে, এবং রক্তক্ষয়ী যুদ্ধ, আসলে এইরকম যুদ্ধের ইতিহাস খুব কম দেশেরই আছে। এরকম একটি বিজয়কে আসলে আমরা নানাভাবে ব্যাখ্যা করেছি, বিভিন্নভাবে ইতিহাসগুলো এসেছে। এই নতুন বাংলাদেশের এই প্রেক্ষাপটে 24-এর চোখে যদি আমরা সেটি দেখতে চাই, সেক্ষেত্রে আসলে এতদিন যেই ধরনের ন্যারেটিভে আসলে বিজয়কে উদযাপন করা হয়েছে, মুক্তিযুদ্ধকে দেখা হয়েছে, সেই জায়গাটা থেকে সেটা থেকে কিছুটা ব্যতিক্রম এখনকার প্রেক্ষাপটে আপনি দেখেন কিনা, রুহিন হোসেন প্রিন্স? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচক আশরাফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন এই রাতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথার শুরুতেই, কারণ বিজয়ের প্রহর শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, যাদের রক্তের বিনিময়ে আমরা এবার এই বিজয় অর্জন করেছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি স্যালুট জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের, যারা নিজেদের জীবন উজাড় করেই এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এখনও অনেকেই জীবিত আছেন। তাদেরকে আমি স্যালুট এবং সালাম জানাচ্ছি। আমি আপনার কথা, আপনি শুরুতেই ক্যানভাসটা অনেক বড় করেই তুলে ধরেছেন এবং সেটা প্রয়োজনীয় আমি মনে করি। তা সেইটাকে খুব ছোট ছোট করে যদি আমি বলি, প্রথমে এটা একটু বলে নেওয়া দরকার ভালো যে আমরা তো 54 বছর এই যে এবার পড়তে যাচ্ছি, সময়টা কিন্তু দীর্ঘ। তো এই দীর্ঘ সময়ে এ ধরনের একটা যুদ্ধের মধ্য দিয়ে বিজয়ী পুরো জাতি, এবং এটা কিন্তু শুধুমাত্র 9 মাসের সংগ্রাম ছিল না, তার আগে 200 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, 24 বছরের পাকিস্তান বিরোধী সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম। দীর্ঘ এই সংগ্রামে মানুষের অংশগ্রহণ ছিল। তা সেইটার প্রেক্ষাপটে এসে আমাদের যে অর্জন বা যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এটাই যদি বলেন একটা বড় সংকট। আরেকটা সংকট, এটা খুবই আপনিও কারেক্টলি কি বলে পয়েন্ট আউটের দিকে গেছেন, সেটা কি, বরঞ্চ মুক্তিযুদ্ধকে আমরা বিভিন্ন সময়ে আমরা যারা বিশেষ করে ক্ষমতাসীনরা তার মতো করেই ব্যবহার করার কাজটা করেছে। সেইটা করতে যেয়ে অনেক সময় মুক্তিযুদ্ধের যে স্পিরিট আমাদের কাছে মনে হচ্ছে অনেক সময় হারিয়ে গেছে। আমি এখানে খুব বেশি দূরে না যে ছোট ছোট 2-3টা প্রশ্নকে সামনে নিয়ে আসি। একটা প্রথম আসি, একসাথেই আমি যদি নিয়ে আসি, দেখবেন সেই ব্রিটিশ বিরোধী সংগ্রামের সময়ে যে মানুষের কি নিজেদের অধিকার বেঁচে থাকা, ব্রিটিশের শোষণ থেকে মুক্তির পয়েন্টটা ছিল। তারপরে পাকিস্তান হওয়ার পরেই দেখবেন একেবারেই প্রথমে ভাষার উপরে আঘাত হলো, সেটাকে পাল্টা আঘাত করে আমরা বিজয়ী হলাম। 54-এর যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা জয়ী হলাম, সেখানে 21 দফা ছিল। তারপরে আমি ইতিহাস আর বড় না করে যদি টেনে নিয়ে শেষ দিকে আসি, 69-এর গণঅভ্যুত্থান 11 দফা 6 দফার ভিত্তিতে হলো। তাহলে এই যে আমি দফার কথাটা অন্য কারণে তুললাম, যে এই দফার মধ্যেই কিন্তু জনগণের স্বায়ত্তশাসনের দাবি, গণতন্ত্রের দাবি, অসাম্প্রদায়িকের দাবি, আর প্রধানত হচ্ছে মানুষের শোষণ মুক্তির দাবিটা ছিল। এই সব দফাগুলোতে দেখলে দেখা, এটা নতুন আবিষ্কারের না। তার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে গেলাম এবং মুক্তিযুদ্ধে যে ঘোষণাটা পাঠ করা হলো সেটাই তো আমার ভিত্তি। সেখানে কিন্তু 3টি প্রধান কথা এখন বহুল আলোচিত, তবু বারবার মনে করা উচিত: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এর ভিত্তিতেই 72-এর সংবিধান এবং তার প্রধান 4 মূলনীতি: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। ওইখানে কিন্তু আমাদের অর্থনৈতিক সহ নানা জায়গায় ছিল।
হ্যাঁ, যদিও এইটাই ওই সময়ই আমরা বলেছিলাম এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে। আমি সংবিধান নিয়ে আলোচনা তুলছি না, আমি তার ভিত্তির কথাটা বললাম। তাহলে এই যে জায়গাটা ছিল এবং ওই সময় যে মানুষ তার জীবন উজাড় করে দিয়ে গেল, চোখের সামনে তারা এত না জানলেও একটা হচ্ছে ভোটে যারা নির্বাচিত হলো তাদের সাথে ক্ষমতা দিল না, আর একটা হচ্ছে সোনার বাংলার শ্মশান কেন, ওই আমলের বিখ্যাত পোস্টার যে এই অঞ্চলে যত বেশি আর্থিক সম্পদ উৎপাদন করি পশ্চিমারা এটা নিয়ে যায়, আগে যেটা ব্রিটিশরা নিয়ে যেত। তাহলে এর থেকে মুক্তি পাবো বলেই তো ছিল মুক্তিযুদ্ধ। কিন্তু 54 বছরের বাংলাদেশে এসে দেখলাম দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনা ভয়াবহ রূপ ধারণ করেছে। আয় বেড়েছে, বৈষম্য চরম। আগে ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বৈষম্য, আর এক সময় ছিল আমাদের সম্পদ নিয়ে যে ব্রিটিশের রাজত্ব করত। আর এই 54 বছরে বাংলাদেশের বাংলাদেশে দুই অর্থনীতি, এক বড়লোকের অর্থনীতি, গরিব মানুষের অর্থনীতি। মানুষের মিনিমাম মর্যাদা বোধ নাই, ভোটের অধিকার পর্যন্ত নাই, হ্যাঁ, এবং ভয়ের রাজত্ব, কথা বলার, নির্ভয়ে কথা বলার অধিকারটা নাই। তো একটা স্বাধীন সার্বভৌম দেশের এইটা তো একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। সেই প্রেক্ষাপটকে সামনে এসে আমরা কিন্তু 71-এর এই মহান মুক্তিযুদ্ধের পরে 90 একটা গণঅভ্যুত্থান সংগঠিত করতে হলো, যেখানে বলা যায় প্রায় ওই ক্ষমতাসীন দল ছাড়া সবাই ছিল। সেখানেও কিন্তু এই আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল। তারপরে সেইবার আর একটা রক্ত দেওয়ার মধ্য দিয়েই, হাজারো মানুষের রক্ত দেওয়ার মধ্য দিয়ে আর একটা গণঅভ্যুত্থান সংগঠিত হলো। সেখানে কিন্তু চলে আসলো কি, এই যে একটা স্বৈরাচারী ব্যবস্থা হয়, তার মানে গণতান্ত্রিক ব্যবস্থা নাই। সেটাকে আমি যদি সহজ করে বলি, তাহলে এই যে স্বৈরাচারী ব্যবস্থা, তার যে ভিত্তিমূল, এটাকে ধ্বংস করতে হবে, একই সাথে বৈষম্যমুক্ত ধারা এগিয়ে যেতে হবে। তা আমার বিবেচনায় এই দীর্ঘ অভিজ্ঞতায় আমরা এই কথাটা মানুষের মধ্যে আরও বেশি একেবারে অন্তরে গথিত হয়ে আছে। সুতরাং সেইটাকে সামনে রেখে আমরা একটা পালন করব। আর একটা কাজ করতে হবে, এইটা আমরা মানি না মানি, এই কথা বলি আর না বলি, এটা মনে রাখতে হবে, এই যে পালাক্রমে যারা ক্ষমতায় ছিল 54 বছরে, হ্যাঁ নিশ্চয়ই বিগত দিনের স্বৈরাচার, তার তো একটা দীর্ঘ সময় ক্ষমতা, তার তো একটা বড় অপরাধ আছে, বড় কাজ আছে। কিন্তু এর আগেও যারা ছিল তারাও যে এটা করতে পারেনি, সেই কারণটা খুঁজে দেখতে হবে যে রাজনীতিতে নীতিনিষ্ঠ শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নকারী শক্তি, যারা মানুষের অধিকারকেই প্রধান ভাববে, ব্যক্তি গোষ্ঠী এটা ভাববে না, সেই রকম একটা শক্তি যদি না থাকে, তাহলে ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে কিন্তু আমরা আগাতে পারবো না। এবং বারবার আমরা হোঁচট খাবো, যেটি হয়েছে রাজুল আশরাফ, এই যে জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে, অনেকে এটিকে দ্বিতীয় স্বাধীনতাও বলছে। সেটি আসলে 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। কিন্তু এই যে একটি বিষয় হয়েছে, যেই কারণগুলোর জন্য আসলে যে বৈষম্যের কারণে 71-এ যুদ্ধ করতে হয়েছিল, এত মানুষ জীবন দিয়েছে, একই ধরনের বৈষম্য আসলে 53 বছর পরে এসেও, 50 বছর পরে এসেও, গত 15 বছরে আমরা যেটি দেখেছি, এই যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেখানেও কিন্তু এক ধরনের বৈষম্যের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়েছে। এই যে ভোটের অধিকার না পাওয়া, কথা বলার অধিকার না পাওয়া, কেন একটা জাতি হিসেবে এত বছর পরেও আসলে আমরা কেন বিজয়ের সেই স্বাদটা গ্রহণ করতে পারছি না? ধন্যবাদ আপনাকে। বৈষম্য তো অবশ্যই রয়ে গেছে, যে কারণে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছিল। বৈষম্য, শোষণ, বঞ্চনা, এগুলোর বিরুদ্ধেই তো। সেটা 53 বছরে কতখানি কমেছে বা আদৌ কমেছে কিনা বা কোন মাত্রায় আছে, এক এক আমলে হয়তো এক এক রকমের মাত্রায় ছিল। গত 16 বছরে বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন, গণতন্ত্রহীনতা, মানবাধিকার, ন্যায় বিচার, যা কিছু সব কিছু মানে চরম আকার ধারণ করেছিল। সে কারণেই এরকম একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ওই সরকারের বিদায় করতে হয়েছে এবং জনতার বিজয় হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। কিন্তু মানে 24-এর যে গণ অভ্যুত্থান, তার যে লক্ষ্য উদ্দেশ্য, তার যেই ফলাফল এবং তার পেছনে 16 বছরের যেই ইতিহাস এবং এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটি ছাত্ররা করেছে, পরে জনতা এবং রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে, তারও আগের 16 বছর ধরে তো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি, জামাতের মতো দল, আরও অনেক দল নির্যাতিত হয়েছে, ব্যক্তি গোষ্ঠী বিভিন্নভাবে মানে বাংলাদেশে ওই দুঃশাসন চলেছে। কিন্তু এই অভ্যুত্থান, এটা আমাদের চোখের সামনে তরতাজা, এখনও আমাদের স্মৃতিতে সব কিছু চোখে ভাসে এবং মানে কোনো কিছু আর প্রমাণ করতে হয় না, সবাই দেখেছে, সব
তথ্য আছে, আপনি ইউটিউবে ঢুকলে, ইন্টারনেটে ঢুকলে একেবারে তাজা জিনিস সব পাবেন। ফলে এটা নিয়ে বিতর্কের কিছু নাই, কিন্তু আপনি যখন এটার তাৎপর্য, এর মহিমা বর্ণনা করতে গিয়ে আমরা বাড়িয়ে ফেলি, তখন আবার ঘটনাকে এক ধরনের বিকৃত করার অভিযোগ আসতে পারে। এখন আবেগ অনুভূতি আমাদের অনেক বেশি কাজ করে। আমরা যে কোনো ঘটনার ক্ষেত্রে দেখি আমরা এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। আবেগ এবং রাগ এ দুটো কিন্তু আপনাকে বাস্তবতা বা সত্য থেকে সরিয়ে নেয়। রাগের চোটেও মানুষ এমন কিছু করে বা বলে যেটা সত্য না, বা সত্য থেকে একটু দূরে যাওয়া। ঠিক আবেগটাও তাই। তো এই আন্দোলনের যে নির্মমতা, নিষ্ঠুরতা, যেভাবে মানুষকে গুলি করে মারা হয়েছে, নিরীহ ছাত্ররা যেভাবে মারা গেছে একেবারে অকাতরে, এগুলো মানুষকে অনেক বেশি আবেগতাড়িত করেছে, ক্ষুব্ধ করেছে। ক্ষোভ এবং আবেগ দুটোর সম্মিলন ঘটেছে। সে কারণে হয়তো এই ঘটনার তাৎপর্য বলতে গিয়ে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা দেশের স্বাধীনতা একবারই হয়, মুক্তিযুদ্ধ একবারই হয়, এবং ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশের কোনো ঘটনারই তুলনা হয় না। এবং সেই ৯ মাসের মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা, তাতে করে আমাদের যে আপনার আমরা যেই ত্যাগ স্বীকার করেছি, মানে যারা যুদ্ধ করেছেন, যারা যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন, যারা যুদ্ধে বর্বরতা, নির্মমতার শিকার হয়েছেন, ৩০ লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোন, এরকম 1 লক্ষ মানুষ দেশান্তরিত হওয়া, এই সব কিছুর ইতিহাস কিন্তু বাংলাদেশের মানুষ কম বেশি জানে, এবং এগুলো লিপিবদ্ধ আছে নানানভাবে, নানান আকারে। এগুলো শুধু রাজনীতিবিদদের কথা না। ফলে ওইটার সাথে আপনি বাংলাদেশের কোনো ঘটনারই কোনো তুলনা করতে পারবেন না। বা পৃথিবীর আরও অনেক ইতিহাস স্বাধীন হওয়ার, যুদ্ধ করে, খুব কমই আছে। সেখানে বাংলাদেশের এই যুদ্ধের ইতিহাসের যে নির্মমতা, ভয়াবহতা, এবং আমাদের যে ত্যাগ, আমাদের যেই কষ্ট, যন্ত্রণা, ফলে তুলনায় যাওয়া উচিত না। কিন্তু যেটা নিয়ে আশঙ্কা, অনেক আলোচনা হয়েছে বিজয় দিবস উপলক্ষে, আমরা আবারও এই আলোচনায় আসছি। কিছুক্ষণ পরে বিজয় দিবস, গতকাল ছিল বুদ্ধিজীবী দিবস, দুটি ঐতিহাসিক দিবসের মাঝখানে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা যখন এই যে গ্লোরিফাই করতে গিয়ে, অতিমাত্রায় মহিমান্বিত করতে গিয়ে বিকৃত করি, এখনই যদি বিকৃত হয় চোখের সামনে, তাহলে ভবিষ্যতে কি হবে? সেই জায়গায় আমি শুধু শেষ করবো একটা কথা বলে, যে ওই গণঅভ্যুত্থান কেন্দ্রিক অনেক কথাবার্তা আমরা শুনেছি, এগুলো আবেগের, আস্তে আস্তে এগুলো কমে আসছে। কিন্তু একদম শুরুর দিকে যেরকম আবেগ নিয়ে বলা হতো, সেটা অনেকটা কমে আসছে, বাস্তব জায়গায় আসছে। কিন্তু ৭১-কে মানে ছোট করা যাবে না, ম্লান করা যাবে না। আবার শেষ কথা বলি, ৭১ যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম, আমাদের বিপক্ষে এদেশের যারা ছিল, তাদের যে ইতিহাস, সেটাকে আবার পাল্টে উল্টানোর একটা চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে আতঙ্কজনক। আমি আপনাকে আসলে আবারও দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইতিহাসের বিকৃত করার যে বিষয়টা, সেটা কিন্তু ৭১-এর ইতিহাস নিয়েও কিন্তু এখন পর্যন্ত অনেক ধরনের বিতর্ক আছে। একটি দেশের জন্মের ইতিহাস নিয়ে এত বছর পরও কেন আসলে বিতর্ক থাকবে? এক এক দল কেন তাদের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করবে? গত 15 বছরও যদি আমরা দেখি, একটা ব্যক্তি, একটা পরিবার পুরো মুক্তিযুদ্ধ, পুরো স্বাধীনতাটাকে নিজের করে নেওয়ার একটা যে অপচেষ্টা চালানো হয়েছে, এবং সেখানে নানান ধরনের গোষ্ঠী থেকে যে সমর্থন পেয়েছে, এটি আসলে মানে এটি তো হওয়ার কথা না। এটি কেন হয়েছে? তারা একটি শাসক গোষ্ঠী বলছে, কিন্তু অন্যরা কেন অন্ধভাবে সেটিকে সমর্থন দিয়েছে, অন্যায়ভাবে সমর্থন দিয়েছে? না, সবাই সমর্থন দিয়েছে এটা বলা যাবে না। আমরা হয়তো চোখের সামনে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, মানে যা যা শ্রেণী পেশার মানুষ আছে সমাজে, সব ক্ষেত্রেরই কিছু মানে সুবিধাবাদী দালাল শ্রেণী, নীতিহীন, অসৎ, দুর্নীতিবাজ, ক্রিমিনাল। সোজা কথা, আপনি বলেন যে ওই সরকারের, মানে 16 বছরের আওয়ামী সরকারের সব কিছু যারা অন্ধভাবে সমর্থন করেছে, খারাপগুলোকেও মহিমান্বিত করার চেষ্টা করেছে, এবং কোনো কিছুর ব্যাপারে কোনো আপত্তি করে নাই, সমালোচনা করে নাই, বিরোধিতা করে নাই, ওই মানুষগুলো কারা? এরা কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ না। এবং এই মানুষগুলো পরিচয় কি আমরা তখনও জেনেছি, এখন আরও জানছি। তারা কিসের বিনিময়ে এই সমর্থনগুলো দিয়েছে? মানে ওরা নিজেরাই তো একটা অংশ ছিল। মানে আওয়ামী লীগ সরকার এবং সেই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা, মানে যারা ওই সরকার সুবিধাভোগী, ওই সরকারের সুবাদে তারা মানে অবৈধ সুবিধা পেয়েছে, নানানভাবে তারা উপকৃত হয়েছে, বেআইনি কাজ করে পার পেয়েছে, এরকম অসংখ্য অপরাধ বলা যেতে পারে সেই মানুষগুলোর, যারা অকুণ্ঠ সমর্থন দিয়েছে। ফলে সবাই সমর্থন করেছে তা না। এবং এই 16 বছর আপনি যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস কেন বিকৃত হবে, আমরা এক এক সময় এক এক দলের মুখে এক এক রকমের ইতিহাস শুনি। আগে যেটা হতো,
এক দল চলে গেলে ইতিহাস বদলে আরেক দল তার মতো করে করত। এখন ইতিহাসের সত্যটা কি সেটাও কিন্তু জানা কঠিন কিছু না। মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে প্রচুর বই আছে, গবেষণা আছে, তথ্য প্রমাণ আছে, দলিল আছে, দেশে আছে, বিদেশে আছে, বহু মানুষ কাজ করেছে, নির্দলীয় অনেক ব্যক্তি বেঁচে আছে, প্রচুর মুক্তিযোদ্ধা বেঁচে আছে, প্রত্যক্ষদর্শী বেঁচে আছে, ফলে ওই সত্যতা জানা কোনো কঠিন ব্যাপার না এবং সেই সত্য বয়ানও বহু জায়গায় আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখতাম যে বড় দুটি দল বা দুটি পক্ষ তারা এই যে আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদের দুজনের ভূমিকা নিয়েই তারা বেশি রাজনীতি করেছে, পাল্টাপাল্টি। আর অন্যান্য জায়গায় মৌলিক কোনো পার্থক্য ছিল না। কিন্তু গত 16 বছর যেভাবে আওয়ামী লীগ গোটা মুক্তিযুদ্ধ, গোটা বাংলাদেশ, মুক্তিযুদ্ধের আগের যে লড়াই সংগ্রাম, আওয়ামী লীগেরও যে নিজস্ব অর্জন, বঙ্গবন্ধুর যে ভূমিকা, সোহরাওয়ার্দী, ভাসানী, শেরে বাংলা, বঙ্গবন্ধুর যে 4 সহযোগী ছিলেন, জাতীয় 4 নেতা, এরকম আরও বহু মানুষ, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, এরকম বহু মানুষকে তারা মানে অস্বীকার করেছে। মুক্তিযোদ্ধাকে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে চর বলেছে, রাজাকার বলেছে, দেশদ্রোহী বলেছে। মানে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের মতো করে সব সংজ্ঞা তৈরি করেছে এবং তাদের সাথে থাকলে সব ঠিক, তাদের বিপক্ষে থাকলে কোনো কিছু ঠিক নাই। ওরকম রাজনীতি এবং ওরকম মানে বিকৃত ইতিহাস তৈরি করার কারণে তো তাদের পরিণতি এমনটা হয়েছে। জি, ধন্যবাদ জহির হোসেন প্রিন্স। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে 2 মিনিট শুনতে চাই। সেটি হচ্ছে এই যে বিকৃত ইতিহাস আসলে সঠিকভাবে লেখার সময় কিনা এখন, মানে এইটি জাতির প্রাপ্য? না, প্রথমত এটা তো খুব জরুরি, কিন্তু মনে রাখতে হবে ইতিহাসকে কিন্তু একটু, আচ্ছা আমি আসি আগে, ইতিহাসকে বিকৃত করা যায় না, ইতিহাসের বয়ান নিজের মতো তৈরি করা যায়। বাংলাদেশে হয়েছে এইটাই মূল কথা। সময় নেই বলে আর যাচ্ছেন। এবার পরের প্রশ্ন আসে, কে লিখবে? এইটাই হচ্ছে, যদি বলেন ওই যে একটা সাধারণ বলে $1 মিলিয়ন কোশ্চেন, আমিও দেখছি যে এখন যদি বলেন বোধহয় এবারও আমরা সেটি পারবো না। কারণ আপনি দেখেন মুক্তিযুদ্ধের এই যে 16 তারিখ আমরা পালন করছি, 16 তারিখে যখন এখানে সারেন্ডার করে পাকিস্তানি বাহিনী, তখন কিন্তু এখানে লেখা ছিল তার অল অক্সিলারি ফোর্স এই সাথে তারাও কিন্তু সারেন্ডার করে। অক্সিলারি ফোর্স বলতে আপনার তার যে কি বলে যে প্যারা মিলিশিয়া বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস, আর পলিটিক্যাল বাহিনী, জামাত ইসলাম এবং অন্যরা, তারাও কিন্তু সারেন্ডারের পার্ট। তা সেই অর্থে তো তাদের তো এই দেশে এখনও তারা ওন করে না, রাজনীতি করার কথা না। এখন দেখবেন যে তারা নানাভাবে আপার হ্যান্ড। তা আপনি কিসের ইতিহাস ইচ্ছা করলে আপনি লিখতে পারবেন না। এবার আমি যেটা দেখতে পাচ্ছি, কিন্তু একটা অপূর্ব সুযোগ যদি বলেন আসছিল আমাদের সামনে, একেবারে শেষ হয়ে গেছে বলবো না, আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার কি করবে, কিন্তু বিজয় দিবসের যেভাবে বিভিন্ন ডিসি তার পোস্টার টোস্টার যা দেখছি, এটার এক ধরনের বিতর্কিত জায়গায় তারা নিয়ে আসছেন। কিন্তু আমাদের সামনে একটা সুযোগ ছিল, অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্মোহভাবে, আমি যে বললাম, ইতিহাসের প্রকৃত তথ্য তুলে ধরতো। তাদের তো নতুন বয়ান তৈরি করার দরকার নেই, কারোর বয়ান তার নেওয়ার দরকার ছিল না। অন্তত পক্ষে যে সংস্কারের কথা বলছে, তাহলে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসের সংস্কারের ধারা তারা যদি একটা ট্রেন সেট করতে পারত, যে যা হয়েছে আমি তাই বলে দেবো, মানুষ তার মতো বুঝেনি, কে কতটুকু গ্রহণ করবে কার কার ব্যাপার। কিন্তু সেইটা যদি আমাকে বলেন, আমরা আশা করেছিলাম যে এইবারের বিজয় দিবসে সেটা দেখতে পাবো, কিন্তু আমি এটা একেবারে দেখার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। কিন্তু দেখতে পাচ্ছি না বলে আমি শেষ করছি না, আমি এখানে এইটুকু বলেই শেষ করি। আমি আসার আগে দেখলাম আগামীকাল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তিনি ভাষণ দেবেন। আমি আশা করব ওনার ভাষণে তিনি যেমন গতকাল উনি 14ই ডিসেম্বর হিসেবে যে বাণী দিয়েছেন, তাতে কিন্তু স্বাধীনতার রক্ষার এই কথাটা উনি বলেছেন, আমি ধন্যবাদ জানিয়েছি। কিন্তু বলেছি এই সময়কালে অনেক ঘটনার মধ্যে অনেকগুলো স্বাধীনতার স্থাপনা, মুজিবনগর জায়গা থেকে শুরু করে আপনি দেখবেন আমাদের বদ্ধভূমির যে জাদুঘর, এটা ভাঙচুর করা হয়েছে। তা আমরা তো এটা পুনর্নির্মাণের ঘোষণা দেখতে চেয়েছিলাম। তাহলে সেই কাজগুলো এবং কালকের ভাষণে তিনি যদি এখানে একটা পজিটিভ জিনিস সেট করেন যে আমি আমার মতো কোনো বয়ান তৈরি করব না, আমি প্র্যাকটিক্যাল যা তথ্য সেটা তুলে ধরে দেওয়ার কাজটাও করব, তাহলে কিন্তু আপনি যে আকাঙ্ক্ষা পোষণ করলেন, আমার মনে হয় এইটা দেশেরও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যে প্রকৃত ইতিহাসটা মানুষের সামনে আসুক, সেইটা আসার প্রচেষ্টাটা হতে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ জহির হোসেন প্রিন্স। দর্শক, RICL জনতন্ত্র গণতন্ত্রে সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL টিম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছি বিজয়ের প্রথম প্রহরে এই শিরোনামে। আমাদের সাথে দুজন অতিথি আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং TVN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আমি আবারও নাজমুল আশরাফ আপনার কাছেই শুরু করতে চাই যে এই যে ইতিহাসের বিষয়টা যেটা আমরা
বলছি এই ইতিহাস আসলে কে লিখবে এইটি নিয়ে যেমন এক ধরনের চিন্তা ভাবনা আছে, আসলে কি ইতিহাস লেখার কোনো উদ্যোগ কি আছে কিনা, মানে ইতিহাস লেখা বলতে প্রকৃত ইতিহাসটাকে তুলে ধরার, সেটার জন্য আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে, মানে কার্যকরী, এবং যেটি আসলে প্রিন্স ভাই বলছিলেন বিরতির আগে যে এই সরকার অন্তর্বর্তী সরকারের কিন্তু সামনে কিন্তু একটা বড় সুযোগ ছিল, সেই সুযোগটি কি আসলে তারা নেবে? রাষ্ট্রীয়ভাবে তো আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ আছে, হ্যাঁ। তারপরে অসংখ্য বই আছে। এখন ধরেন কে লিখেছে তার উপরে কথা, ধরেন শুধুই মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তিনি কোনো দল করেন না, বা দল করলেও ঠিক দলীয় যে ভাষ্য সেটাকে আনেন নাই, এরকমও তো অনেক বই আছে। মানে মুক্তিযুদ্ধের উপরে আমাদের বই, তথ্য প্রমাণের অভাব নাই, সাক্ষী সাবত সব কিছুই এখনও আছে, অনেক জীবিত আছেন। ফলে মুক্তিযুদ্ধের মৌলিক বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো বিতর্ক নয় তথ্যগতভাবে। একটা বিতর্ক বহু বছর ধরে শুনে আসছি, সেটা হচ্ছে যে ঘোষণা নিয়ে। তারপরেও তো ধরেন এক পক্ষ আরেক পক্ষকে অনেক রকমের অপবাদ দেয়, সেগুলো মানুষ বোঝে, এগুলো রাজনৈতিক কথাবার্তা, এগুলোর মধ্যে কোনো ইতিহাস নাই। ফলে আপনি যদি তথ্যগত দিক থেকে বলেন ইতিহাস নিয়ে সমস্যা নাই, এখন হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে। কিন্তু এই অভ্যুত্থানের পরে কিন্তু আমরা ভয়ঙ্কর আরেকটা প্রচেষ্টা, বা মানে অপচেষ্টাই বলবো, দেখছি আমরা যে আমরা এত বছর মুক্তিযুদ্ধের যেই ইতিহাস জেনে এসেছি, যেগুলো নিয়ে বিতর্ক আছে বললাম কিছু কিছু ঘটনা, সেগুলো বাদ দিলে কিন্তু মৌলিক জায়গায় মানে এই যুদ্ধের মানে অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে। ওই যুদ্ধে কারা নেতৃত্ব দিয়ে হানাদার বাহিনীকে সহায়তা করেছিল, কারা ওই যুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, কারা সামরিক নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযোদ্ধারা তখন কাদের অধীনে কাজ করেছে, প্রবাসী সরকার কি ছিল, বঙ্গবন্ধু কোথায় ছিলেন, জিয়াউর রহমানের ঘোষণা, এরকম বহুবিধ বিষয় আছে। সেগুলোর বাইরে গিয়ে, এগুলো তো বহুদিন ধরে আলোচনা বিতর্ক হচ্ছে, এর বাইরে গিয়ে যেমন ধরেন গতকাল বুদ্ধিজীবী দিবসে আমরা জামাত সহ নাগরিক কমিটি আরও কারো মুখে শুনলাম যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে যে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় হত্যা করেছে, এবং যার বর্ণনা অসংখ্য জায়গায় আছে, বইয়ে, সাক্ষাৎকারে, প্রমাণে, এবং বুদ্ধিজীবীদের সন্তানরা বেঁচে আছেন, বহু বছর ধরে আমরা তাদের সাক্ষাৎকার, তাদের বক্তব্য শুনছি, পড়ছি। ফলে কিভাবে এই বুদ্ধিজীবীদেরকে মারা হলো প্রত্যেকের ঘটনা ধরে ধরে, রশিদ হায়দারের একটা বই আছে, ওখানে বিস্তারিত বিবরণ আছে, অনেক সাক্ষী আছে, আর শহীদদের সন্তানরা তো আছেনই, স্বজনরা তো আছেনই। গতকাল শুনলাম হঠাৎ করে নতুন বয়ান যে এই বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানেরও মারে নাই, পাকিস্তানের যে দোসর আল শামস আল বদর এরাও মারে নাই, এটা নাকি ভারত এসে মেরেছে। ফলে এরকম ভয়ঙ্কর প্রচেষ্টা শুরু হয়েছে। আপনি যদি বলেন ইতিহাস বিকৃতি, এতদিন তো ইতিহাস নিয়ে বিকৃতি বা এদিক সেদিক করার চেষ্টা হয়েছে, এখন তো ইতিহাসকে পাল্টে ফেলা, মানে দিনকে রাত করে ফেলার এরকম চেষ্টা শুরু হয়েছে। এবং এই অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য, জনগণের অংশগ্রহণ, সমর্থন, প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু অভ্যুত্থানের পরে আমরা দেখলাম মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলোর উপরে বড় ধরনের আক্রমণ হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য, ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুর উপরে হামলা করেছেন কারণ বঙ্গবন্ধুকে গত 16 বছর আওয়ামী লীগ এইভাবে দেখিয়েছে, তার উপরে ক্ষোভ। অনেক দেশে যখন সরকার পতন হয়, এই সিরিয়াতে হয়েছে, এগুলো হয়। কিন্তু আপনি মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে আপনি কেন হামলা করবেন? তাহলে আপনার ক্ষোভটা কোথায়? বঙ্গবন্ধুর জাদুঘর, এটা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর বিষয় না, এটা মুক্তিযুদ্ধের একটা বড় স্মারক, এটা আপনি পুড়িয়ে দিলেন। বিভিন্ন জায়গায় আপনার ভাস্কর্য, স্মারক, বীরশ্রেষ্ঠ, মানে কি না করেছেন। তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির একটা আস্ফালন আমরা এই অভ্যুত্থানের পর থেকে দেখে আসছি, এবং তার বয়ান আস্তে আস্তে চলছে। এবং ধরেন একটা কথা প্রায়ই বলা হয়, প্রতিদিনই বলা হয় যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে মানুষ হত্যা করেছে, যে কথাটা বলা হয় গণহত্যা, গণহত্যা না, অনেক মানুষকে একসাথে হত্যা করলে গণহত্যা হয় না। হ্যাঁ, এটা ব্যাপক হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ড হয়েছে, বাট গণহত্যা না। তো এর জন্য আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই, এটা একটা বক্তব্য আছে অনেকের। তাহলে 71-এর সত্যিকার মানে গণহত্যা, একেবারে লিটারেলি গণহত্যায় যারা জড়িত ছিল, তাদের রাজনীতি করার অধিকার কিভাবে থাকে? তো এরকম অনেক কিছু আমরা দেখছি যেগুলো
আওয়ামী লীগ তো ইতিহাসকে কুক্ষিগত করে সবকিছু নিজের করে নিয়ে সবারটা অস্বীকার করে দিয়ে এক জায়গায় চলে এসেছিল। তারপর তো এমন হয়েছে তার যেটুকু অবদান, তার যেটুকু স্বীকৃতি, যেটুকু মালিকানা সেটি এখন পাচ্ছে না। কিন্তু এখন যে উল্টা দিকের একটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে বলছিলাম যে এখন আসলে তাহলে তার মানে এই বিতর্কটা আসলে বাড়ছে দিনকে দিন এবং বিকৃতিটাও বাড়ছে দিনকে দিন, যে যার মতো করে বর্ণনা করছে, বিকৃতি করছে। যেটি নাজমুল ভাই বলছিলেন যে মৌলিক বিষয়গুলো নিয়ে বিতর্ক নেই, কিন্তু আমি যদি গতকালকের একটা সাক্ষাৎকারের কথা বলি, ইতিহাসবিদ বদরুদ্দিন ওমর, প্রবীণ একজন গবেষক, তিনি বলছেন যে ইতিহাস আসলে লেখা হয়েছে সেটি ৮০ থেকে ৯০% মিথ্যা এবং মানে সরকারি ভাষ্যের যেটি সরকারিভাবে লেখা হয়েছে। এবং সেখানে বলছেন যে এই স্বাধীনতা আন্দোলনকে প্রথম থেকে এমনভাবে বলা হয়েছে শেখ মুজিবই এই যুদ্ধের মহানায়ক, পরে তো শেখ হাসিনা এই স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতো যেন এটা তাদের পারিবারিক ব্যাপার, তাদের পরিবারেই নাকি এই যুদ্ধ পরিচালনা করেছে। ইতিহাসের এই যে আবর্জনা, এমন আবর্জনা পরিষ্কারের সময় এসেছে। এবং তিনি ভেতরে আরও অনেক কিছু লিখেছেন এবং যেখানে আসলে শেখ মুজিবুর রহমান আসলে স্বাধীনতা চেয়েছেন কিনা, চাননি, উনি সরাসরি বলছেন যে উনি আসলে স্বাধীনতা চাননি। এগুলো তো একেবারে মৌলিক বিষয়। এই মৌলিক বিষয় নিয়ে যখন এই ধরনের বিতর্ক আসে, ইতিহাসবিদরা যখন এই ধরনের কথা বলেন, মানে আসলে সমাধানটা কোথায়? না, আমি একটু ওনার সম্পর্কে ২-৩টা কথা বলি। ১ নম্বর, উনি তো পণ্ডিত মানুষ, সুতরাং ওনার ব্যক্তি নিয়ে আমি কোনো কথা তুলতে চাই না। এটা তো খুবই কারেক্ট যেটা আশরাফ ভাই বললেন যে আওয়ামী লীগ বিগত দিনে যে তার কর্তৃত্ববাদী স্বৈরাচারী ক্ষমতা টিকে রাখার জন্য মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে, এটা নিয়ে কোনো মানে বলার অপেক্ষা রাখে না। এবং মুক্তিযুদ্ধের অনেক নিজের মতো করে গেছে। কিন্তু যদি আপনি আমাদের কথা বলেন, মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী ছিল, যে উপদেষ্টা পরিষদ ছিল, সেখানে আমাদের তৎকালীন পার্টির সভাপতি কমরেড মনি সিং ছিলেন, এই নাম হয়তো উচ্চারিত হয় না। তা আমরা তো অন্যতম ভূমিকা রেখেছি। আমরা তো এই মুক্তিযুদ্ধে বলি এটা ছিল একটা জনযুদ্ধ, জনগণেরই অংশগ্রহণ ছিল। আমরা কখনো এক ব্যক্তির কথা বলি না। কিন্তু মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর তার যে আন্দোলন সংগ্রাম অস্বীকার করার কোনো কারণ নাই, এটা মনে রাখতে হবে। সুতরাং উনি উনার মতো বলতে পারেন। আর উনি এই যে কথাগুলো বলছেন অনেক কিছু নাথিং নিউ, উনি অনেকদিন ধরে এই কথা বলেন। সুতরাং এটা এক একজনের মত। সুতরাং আমি ওইটুক নিয়ে এখানে থামতে চাই, এটা নিয়ে আলোচনা না করে বলি। কিন্তু আমি বলছি যে যদি কোনো ব্যক্তির উপরে নির্ভর করা হয়, কোনো পরিবার গোষ্ঠী, সেটাকে একেবারেই নাকচ করে দেওয়া উচিত। এটা জনগণের অংশগ্রহণ ছিল। আপনি দেখবেন মুক্তিযুদ্ধ যদি অধিকাংশ যোদ্ধাদের ছবি দেখেন, তাহলে দেখবেন তো লুঙ্গি পরা, কাঁচা মারা, খালি গায়ে আলা। তা আপনাকে তো সেইটাকে আমরা ওন করি নাই। এইগুলো হচ্ছে কি আলোচনা, হয়তো সময় নেই বলে আমি যাচ্ছি না, তবে একটু বলে অন্য জায়গায় চলে যাই। আসলে মুক্তিযুদ্ধের পর এই ধরনের একটা বিজয়ের পরে একটা কালচারাল রেভলিউশন হতে হয় এবং একটা ঐক্যবদ্ধ জাতির ওই ভূমিকায় যে ঐক্যবদ্ধ হয়ে যেতে হয়, সেইটা কিন্তু আমরা ফেল করেছি। যার জন্যই নানা জায়গায় নানা তো বয়ান তৈরি হয়েছে। কিন্তু এখন যে কথাটা আমি আগে আলোচনা করলাম এবং উনি আরও কংক্রিট ফর্মে বললেন, এটা খুবই দুঃখ এবং ক্ষোভের সাথেই বলতে হয়। তাহলে আগে শেখ হাসিনা তার মতো বিকৃত করেছে। আমি পুরনো আলোচনায় গেলাম না। ৭৫-এর ১৫ই আগস্টের পরে এসে তো আরও নাকচ করতে চেয়েছিল, সে আলোচনায় না হয় সময়ের জন্য গেলাম না। কিন্তু এইবার গণঅভ্যুত্থানের পরে যদি কারোর কোনো গোষ্ঠীর উদ্দেশ্য থাকে যে মুক্তিযুদ্ধর, আপনি তো বলছেন প্রকৃত বয়ান, যেটা আপনারও জেনুইন চাওয়া, আমরাও বললাম যে সবারই চাওয়া, যে সেইটা আসুক, সেইটা না করে এটাকে যদি নাকচ করে দিয়ে অন্য ন্যারেটিভ করতে চায়, তাহলে সেইটা তো কেউ পারবে না। বরঞ্চ কি হবে জানেন, এই যে প্রত্যাশা যেটা আপনি আমি সবাই মিলে ব্যক্ত করছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, সেইটা হবে না। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুতে বিতর্কিত হবে। আমাদের ভয় হচ্ছে, আমার ধারণা দুইজন একমত হব আমরা, যে ওনারা যদি বিতর্কিত হয় তাহলে মূল বিতর্ক হবে কোনটা বলেন তো? এই যে হাজারো মানুষের রক্তদানের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এইটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন, আপনি ডালপালা গজাবে, আসল কাজটা করতে পারবেন না। যার জন্য আমি আগের পার্টে বলেছি এখনও সময় আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, তিনি নিজে কি মানেন না মানেন সেটা বড় ব্যাপার না, কিন্তু একটা ইতিহাসকে তার ধারাবাহিকতায় যদি অগ্রসর কাজটা করেন, সেটাই হবে। ইতিহাসটা যদি পুনর্লিখন করতে হয় বা নতুন করে লিখতে হয়, সেক্ষেত্রে আসলে ব্যক্তির উপরই তো ডিপেন্ড করতে, মানে আসলে এটা করবে, ধরেন আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আপনি আসলে কিভাবে করতে না। একটা আমি এই কথাটা আমি সহজে বলি, আপনি কিন্তু ইচ্ছা করলে, ইতিহাস কিন্তু ডিফারেন্ট জিনিস, ইতিহাসের আলোচনা নিয়ে একটা আলোচনা হইতে পারে। ইতিহাস আপনি কিন্তু একদিনে লিখে কমপ্লিট করতে পারবেন না। কারণ ইতিহাসে যে উনি বললেন না যে সাধারণ মানুষ, এগুলো তাদের বয়ান যদি নেই, আপনি ইতিহাস তার চর্চাটা চলতে দিতে হবে। কিন্তু কতগুলো তথ্য আপনি সুনিশ্চিত করতে পারেন। আমি একটা উদাহরণ দিই, এই যে আমাদের 15 খণ্ডের ইতিহাস আছে না,
এটা তো যদি ভুল না করি এরশাদের সময় তো এটা হলো। এবং দেখবেন আমি আপনি একটু ভালো করে দেখতে পারেন যে এইবারও আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে, বিএনপির আমলে কোন একটা পাতাই প্রবলেম ছিল, সেটা হচ্ছে ঘোষণার প্রশ্ন নিয়ে, যে 25 তারিখে বঙ্গবন্ধু ঘোষণা দিছে কি দেয়নি, জিয়াউর রহমান কি করেছে। কিন্তু আমার ধারণা এইটা নিয়ে বিতর্ক না করলে ভেরি সিম্পল আমরা পারি যে এটা তো জিয়াউর রহমান সাহেব তিনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন, সেটা জাতিকে উদ্দীপ্ত করেছিল, এই নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আগের 7ই মার্চে ছিল তো ঘোষণা। আমি বলছি যে আপনি যেটা যা ফ্যাক্ট আপনি তৈরি করে দিয়ে যান এবং ইতিহাস তার গতিতে চলবে। শুধু একজন দুইজন বসে লিখবে সেটা কিন্তু কারেক্ট ইতিহাসও হয় না, ইতিহাসের কাজও সেটা। আমরা আবারও ফিরবো। দর্শক, আরএসএল টিএমএক্স বার গণতন্ত্র এই সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরছি একটু পর। বিজয়ের আলোচনায় আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আরআইসিএল টিএমএক্স বার গণতন্ত্রে আমাদের আলোচনার একেবারে শেষের দিকে রয়েছি। আমি খুব ছোট করেই একটু জানতে চাইব যে এই যে বিজয় আমরা অর্জন করেছি ঠিকই, আপনি শুরুতেই যেটি বলছিলেন যে বিজয়ের যে স্বাদ সেটি কিন্তু বিজয়ের যে মূল স্পৃহা, যে মূল উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। এই মুহূর্তে আসলে বিজয় মানে সামনের দিনে আসলে আমাদের এই বিজয় নিয়ে আমাদের দেশটাকে আসলে ঐক্যমত্যভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত? রাজনৈতিক দলগুলোর ভূমিকাটাই প্রধান এখনো পর্যন্ত, এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখতে হবে যে চোখ, নজরদারি যাকে বলে, জনগণের নজরদারি লাগবে, তাই না হলে আপনি দ্রুত পারবেন না। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমি জানি না কতটুকু পারবো, কিন্তু এই সরকারের সামনে কিন্তু সুযোগ ছিল, আগের পার্টি সেটা আলোচনা করেছি, কিন্তু এই প্রত্যাশাটা অন্ততপক্ষে করতে চাই এবারের বিজয় দিবসকে সামনে রেখে, যে আমাদের যে অভ্যুত্থানটা ঘটে গেল এইটার মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় যেতে চায়, দায়িত্ব পালন করছে, তাদের মধ্যে একটা শিক্ষা তো আমাদের হলো যে আমরা যত কথাই বলি না কেন, আমরা যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা না করি, আমরা যদি তার সুযোগ না দেই, আমি যদি ব্যক্তি, গোষ্ঠী, পরিবার তাকে নিয়ে রাজত্ব করতে চাই, জনগণ আমাদের ছুঁড়ে ফেলে দেবে এবং ওইটা কিন্তু কেউ ভোগ করতে পারবো না। এই যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা নিয়ে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমি আমাদের সহ বলছি যে কতগুলো পজিটিভ অ্যাটিটিউড হয়, সেটি একটা দিক। আরেকটা হচ্ছে, এই কথা পরিষ্কার করেই বলি যে যারা এই আন্দোলনের, আমরা তো দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলনের প্লট তৈরি করেছে, সেই দিকে ছাত্ররা তারা একটা স্ট্রাইকিং ফোর্সের ভূমিকা পালন করেছে, তারাও যদি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারাও তাদের খুব সফটলি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে কিন্তু কিছুটা অগ্রগতির পথ আমরা দেখতে পাবো। যদি আমরা সবটাও শেষ না করতে পারি, কিন্তু জনগণের এই পজিটিভ জায়গা থেকে আমরা যেতে পারবো বলে মনে হয়। একই সাথে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার সে যেন কোনো বিকৃত কোনো কিছুকে নতুন কিছু না করতে পারে, কিন্তু যতটুকু আছে একটা চর্চা হোক, ওপেন চর্চায় আপত্তি করার দরকার নেই, কিন্তু কখনো যেন প্রতিভাত না হয় যে অন্তর্বর্তীকালীন ছত্র ছায়ায় মুক্তিযুদ্ধ নিয়ে নাজমুল ভাই যে বিস্তারিত কথাগুলো বললেন, একটা শব্দ ফেলে দেওয়ার কথা না, আমি একটা শব্দ ফেলে দিচ্ছি না, তার সাথে পুরোপুরি একমত পোষণ করেই বলছি যে এই ধরনের ঘটনাগুলো হলে কিন্তু যেভাবে দায় চাপবে, তাতে কিন্তু জনগণ আর একটা হতাশার জায়গায় গেলে ওই হতাশা কিন্তু আরো নতুন নতুন বিকৃতির জন্ম দেবে, যা আমাদের কাঙ্ক্ষিত। পরবর্তীতে আমি আসবো, আমি নাজমুল ভাইকে দিতে চাই যে এই যে উনি যেটি বলছেন যে রাজনৈতিক দলগুলো একটি শিক্ষা নেওয়ার বিষয়, এখন পর্যন্ত যে আচরণ গত 4 মাসে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দেয় এবং সবাই একসাথে বসছে, আমরা কয়েকবার দেখেছি। এবং যদি প্রধান দল এই মুহূর্তে আমি যদি বিএনপি বলি, তার যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার বক্তব্য, তার রাজনীতি এবং সবকিছু মিলিয়ে আপনি কি কোনো ধরনের পজিটিভ? অবশ্যই, আমরা এতক্ষণ নেতিবাচক দিক নিয়ে আলোচনা করছিলাম। এই অভ্যুত্থানের ফলে কি কি অশুভ মানে ইঙ্গিত আমরা দেখছি, ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধ, মুক্তমুখ, এগুলো নিয়ে পরাজিত শক্তি, মানে 71-এ পরাজিত শক্তির আবার আস্ফালন এবং সেই এরকম একটা পাল্টা ইতিহাস, সেটা নিয়ে আমরা বলেছি। নেতিবাচক ইতিবাচক দিক হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে আমাদের মানে বিশ্ববিদ্যালয় জীবনে 90-এর গণঅভ্যুত্থান, ওনারা তখন নেতৃত্ব দিয়েছেন ছাত্রনেতা হিসেবে। ওই গণঅভ্যুত্থান আমরা দেখেছি, 69-এর গণঅভ্যুত্থানে আমরা শিশু, সেটা হয়তো বুঝি নাই, পরে ইতিহাসে পড়েছি। কিন্তু এবারে গণঅভ্যুত্থান সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটি, এই গণঅভ্যুত্থান রাজনীতির উপর, রাজনীতিবিদদের উপরে, রাজনৈতিক দলগুলোর উপর একটা বড় প্রভাব ফেলেছে। মানে আওয়ামী লীগের মতো একটা
ফ্রাঙ্কেনস্টাইন টাইপের দৈত্য দানবের মতো শক্তিশালী দল 16 বছর জোর করে ক্ষমতা থাকলো, যা খুশি করেছে, রাষ্ট্রকে পুরো কাজে লাগিয়েছে, পাশের দেশের শক্তি ব্যবহার করেছে, বহু কিছু। সেরকম একটা শক্তিকে যখন জনগণ উৎখাত করে ফেলতে পারে, এইটা রাজনীতিবিদদের জন্য অনেক বড় শিক্ষা। তার সবচেয়ে বড় প্রভাব আমার দৃষ্টিতে গত 4 মাসে যা দেখলাম, সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব পড়েছে বিএনপির উপরে, সবচেয়ে বড় দল। কারণ বিএনপি আওয়ামী লীগ বলেই তো বাংলাদেশ চলেছে, ফলে দুটো দলের, বড় দলের একটার এরকম বিনাশ হয়ে গেছে, ফলে আরেকটা তো সাবধান হবেই। এবং যেটা আপনি বলছিলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য আমরা প্রতিদিন যা শুনি, আমি তো অবাক হই। কারণ এই দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিপি, আরও বহু দল, এগুলো তো আমরা কাভার করে করে সাংবাদিক হিসাবে অভিজ্ঞতা নিয়েছি। ফলে এই দলগুলোর যেই ভাষা, যেই অ্যাটিটিউড, যে জেস্চার, পোস্টার, টোন অ্যান্ড টেনর, এগুলোর সাথে এখন মেলে না। তার মানে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে রাজনৈতিক দলগুলোর উপরে, বিশেষ করে বিএনপির মতো বড় দলের উপরে। কিন্তু দুষ্টরা বলেন, এখন মানুষের মন জয় করার জন্য, এখনকার বাস্তবতার জন্য মাত্র অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পরিণতির লোকজন দেখছে, সেই কারণে ভালো ভালো কথা বলে। আবার পাশটাশ করে ক্ষমতায় গেলে ঠিকই আগের মতো হয়ে যাবে। আমার মনে হয় না। কেন? কারণ দুইটা জিনিস তাদের মাথায় থাকবে, এক হচ্ছে আওয়ামী লীগের পতন, আরেক হচ্ছে অভ্যুত্থান। এই দুটা মাথায় থাকলে কেউ আর ওরকমটা হতে পারবে না। খারাপ হয়তো হবে, কিন্তু এই মাত্রা খারাপ হবে না। আমি ছোট করে একটি প্রশ্ন দুজনকে রাখতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তানকে পরাজিত করে আসলে আমরা এই অবস্থানে এসেছি, এবং যেখানে আমাদেরকে ভারত অনেক সহযোগিতা করেছে, কিন্তু পরবর্তীতে ভারত আমাদের সাথে যে ধরনের আচরণ করেছে এবং এখন পর্যন্ত করছে, সেটি বাংলার জনগণ আসলে মেনে নিতে পারছে না। আমি বলতে চাই যে পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমাদের আসলে সম্পর্কটা কেমন হওয়া উচিত, খুব ছোট করে দুজন। না, একটা মনে রাখেন, প্রথমত হচ্ছে যে আমরা তো একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্ক কি থাকবে? যার যার স্বার্থকেই তার রক্ষা করবে। পার্শ্ববর্তী দেশের সাথে আরও বেশি থাকবে। পাকিস্তান, ভারত যদি জেনারেলি বলি, আমাদের এই অঞ্চলের দেশ, আঞ্চলিক কতগুলো সহায়তা সার্কটাক সেই জায়গায় যাওয়া লাগবে। সেইটা করতে গেলে যেমন ভারতের সাথে আমাদের অভিন্ন যে সংকট, সেইটার সমাধান ছাড়া এগোতে পারবো না। জনগণের সম্পর্ক থাকবে। পাকিস্তানের সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে যে যে সংকট রয়ে গেছে, আমাদের পাওনা দেওয়া, মুক্তিযুদ্ধকে স্বীকার করা না করা, এই জায়গাগুলো সমাধান করেই জনগণের সম্পর্ক আমরা রক্ষা করার কাজটা করব। এটাই হওয়া উচিত মূল থিওরি। সেটা না করে যদি কেউ মনে করে তারা প্রতিশোধ পরায়ণ হবে, কেউ যদি মনে করে আধিপত্য বিস্তার করবে, তাহলে তো কারোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। এটাই স্বাভাবিক। না, দেখেন, পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তো, বিচ্ছিন্ন তো না। ফলে পাকিস্তানের সাথে আমাদের একটা মানে অতীত আছে, আবার একটা বর্তমান আছে। কিন্তু আমরা দেখেছি এই বিগত সরকারের কথা যদি বলি, যে পাকিস্তানকে নিয়ে তারা খেলেছে, আবার আরেক পক্ষ ভারতকে নিয়ে খেলেছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, পাকিস্তানের দালাল, ভারতের দালাল, এই নিয়ে ব্যাপক রাজনীতি বহু বছর আমরা দেখেছি। এখন এই পরিবর্তিত অবস্থায় পাকিস্তান গৌণ হয়ে গেছে। ভারত যেই কাজ করেছে গত 16 বছর, যেভাবে আমাদেরকে ঠকিয়েছে নানানভাবে, এবং অবৈধ সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু নিয়েছে, ফলে মোটা দাগে গোটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী ক্ষোভ আছে। অনেকে বলতে পারেন বিদ্বেষ, হ্যাঁ, বিদ্বেষের পর্যায়ে যায়, এরকম ঘটনা ভারত ঘটিয়েছে। ফলে ওই জায়গাটি থেকে স্বাভাবিক অবস্থায় আসতে কূটনীতি তো কৌশলের ব্যাপার। সেখানে পাকিস্তানকেও টানতে হবে, আমাকে চায়নাকেও টানতে হবে, পারলে অন্য কোনো দেশকেও টানতে হবে। আমি আমার অধিকার, বাংলাদেশের স্বার্থে আসলে যে সব দেশের আমার সম্পর্ক উন্নয়ন করতে হবে, সেটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ নাজমুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ছিলেন এতক্ষণ জনতন্ত্র গণতন্ত্র। এই মুহূর্তে শেষ করছি আজকের মতো। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।